৩. এসপিওনাজ নেটওয়ার্ক। যদিও বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এসপিওনাজ নেটওয়ার্ক পরিচালিত হয়ে থাকে, তবে সব ক্ষেত্রে বেসিক বা মৌলিক কিছু কিছু পদ্ধতি অনুসরণ করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ ও জার্মান উভয় পক্ষেই এমন একটি নেটওয়ার্ক গড়ে তোলা হতো, যেখানে শুধুমাত্র আলাদা গোয়েন্দা গুপ্তচর বৃত্তির প্রশিক্ষণ পাওয়া বিশেষ কিছু গুপ্তচর শত্রু এলাকায় একটি ব্যাপক নেটওয়ার্ক গড়ে তুলত। সেখানে একজন অন্যজনের উপর এমনভাবে নির্ভরশীল ছিল যে একজন কোনো ক্রমে ধরা পড়লে ওই এলাকার সকল এজেন্টের পরিচয় প্রকাশ হয়ে পড়ার সম্ভাবনা ছিল, এবং বাধ্য হয়ে বাকি সকল গুপ্তচরকে হয় তাদের কাভার সরিয়ে অন্য কাভারে যেতে হতো বা পুরো সেটআপটাই পরিবর্তন করতে হতো। এক্ষেত্রে প্রথম পরিবর্তন আনে মার্কিন যুক্তরাষ্ট্র সিআইএর গঠনের মাধ্যমে। কিন্তু ব্রিটিশ শাসিত দেশগুলো স্বাধীনতা লাভের পরও অনেক দিন পর্যন্ত ব্রিটিশ নীতির অনুসরণ করে যায়। পাকিস্তান ও ভারতের দিকে তাকালে তখন দেখা যায় যে পাকিস্তান যদিও ইউএসের প্রভাবে তার ইন্টেলিজেন্স এজেন্সিতে কিছুটা আধুনিকীকরণ করেছিল ও সফলতাও পেয়েছিল, কিন্তু ভারত ১৯৬৫ সালের যুদ্ধের পূর্ব পর্যন্ত তৎকালীন ব্রিটিশ পদ্ধতির অনুসরণে ইন্টেলিজেন্স ব্যুরো আইবির সাথে মিলিত প্রচেষ্টায় স্বল্প পরিসরে ফরেন ইন্টেলিজেন্সের ব্যাপারে মাথা ঘামাত। ফলশ্রুতিতে ৬৫ সালের যুদ্ধে ইনভেস্টিগেশন ব্যুরোর বৈদেশিক ডেস্ক কার্যোদ্ধারে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়। তখন পাকিস্তানের যুদ্ধপ্রস্তুতি, সৈন্য ও সমরাস্ত্র চলাচল ও আনুষাঙ্গিক কূটনৈতিক হালচাল সম্পর্কিত বিভিন্ন রিপোর্ট আইবির ফরেন ডেস্ক যদিও কিছুটা জোগাড় করেছিল, কিন্তু অ্যানালিসিস অর্থাৎ সম্পূর্ণ বিশ্লেষণ ও সময়ানুযায়ী সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব হয়নি। এর পরপরই ইন্দিরা গান্ধীর আমলে প্রথমে বিদেশ সংক্রান্ত গুপ্তচর বৃত্তির জন্য একটি আলাদা এজেন্সি খোলা হয়, যা পরবর্তীকালে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং নামে পরিচিতি লাভ করে। বর্তমান বিশ্বে গুপ্তচর বৃত্তিতে বা ইন্টেলিজেন্স কার্যক্রমে শুধুমাত্র সামরিক দিকটি প্রাধান্য পায় না, এবং সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে কোনো জাতীয় ইন্টেলিজেন্স এজেন্সি পরিচালিত হয় না, কারণ ইন্টেলিজেন্স জগতে বা একটি দেশের রাষ্ট্রীয় স্বার্থে শত্রু দেশে শুধুমাত্র সামরিক তত্ত্বাদিই যথেষ্ট নয়, বরং ব্যাপকভাবে শত্রু দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, বাণিজ্য, শিক্ষা, ইতিহাস, ঐতিহ্য, এমনকি চলচ্চিত্রের মতো নির্দোষ বিনোদন মাধ্যম সংক্রান্ত তথ্যাদি ও এগুলির ওপর প্রভাব বিস্তার করাও ইন্টেলিজেন্স কার্যক্রমের অন্তর্ভুক্ত।